আমি আপনাকে চুমু খেতে চাই, এই কথাটা বাইকে হেলান দেওয়া ওই ছেলেটাকে গিয়ে বলবে। এহেন কথা শুনে কুহুর আত্মাটা স্যাঁত করে উঠল। চশমাটা ঠিকঠাক করলো সে। আজই ভার্সিটিতে প্রথম দিন তার, আর আজকেই র্যাগিং এর শিকার হতে হলো তাকে। কুহু মাথার ওড়নাটা ঠিক করে নিচু স্বরে বলে উঠল, আমি পারবো না, দয়া করে আমার ফোনটা দিয়ে দিন। মেয়েগুলো 5 জনের মতো ছিল। লিডার মেয়েটা বলে উঠল, সিনিয়রদের আদেশ যে পালন করতেই হবে। কুহুর ভয় হতে লাগলো। এবার আশেপাশে তাকিয়ে নিজের বান্ধবী রোদেলাকে খুঁজতে লাগলো। দুজনের ভাগ্যকর্মে একই ভার্সিটিতে চান্স এসেছে। কুহুকে এদিকে ওদিকে তাকাতে দেখে মেয়েগুলোর মাঝ থেকে বলে উঠল, এদিক ওদিক তাকিয়ে লাভ নেই মামুনি, যাও গিয়ে চুমুটা খেয়ে আসো। কুহু ভয়ে ভয়ে বলে উঠল, উনি যদি মারে আমাকে। মেয়েগুলো কেমন জোরে জোরে হাসতে লাগলো এটা শুনে। একজন বলে উঠল, আরে কুল, কিছু বলবে না, কিছু বললে কি আর তোমাকে যেতে বলতাম আমরা? কুহু দ্বিধা দ্বন্দ্বে ভুগতে লাগলো। এভাবে একটা অচেনা ছেলেকে সে কি করে চুমু খাওয়ার কথা বলবে। সে বলে উঠল, শাস্তিটা কি? মেয়েগুলোর একজন আরেকজনের দিকে তাকালো। হঠাৎ তখন তাদের যুক্ত একজন যুবক সে বলে উঠল, আমার গার্লফ্রেন্ড হতে হবে। কুহু যুবকটার দিকে তাকালো। চেহারাতেই যেন ফুটে উঠেছে ছেলেটার চরিত্র। কুহু পেছনে ঘুরে বাইকে হেলান দেওয়া ছেলেটাকে দেখলো একবার। ছেলেটার পেছন সাইড দেখা যাচ্ছে শুধু। কুহুর বুকের ধুকভুকানি বেড়ে গেল। সে কাপা কাপা পায়ে নিজের দিকে তাকিয়ে রেখে সামনে এগিয়ে গেল। ওরা সবাই বাঁকা হাসলো। এই মুহূর্তে এখানে কি হতে পারে তা সবারই জানা। কি রে আহনাফ, তোর মুখ এমন বান্দরের বিশেষ জায়গার মতো করে রেখেছিস কেন? আদিদের কথা শুনে নাতাশা আর আরিফ হো হো করে হেসে উঠল, কিন্তু আহনাফের থেকে কোনো উত্তর এলো না। সে একই ভঙ্গিমাতে সিগারেট খেয়ে মুখ থেকে ধোয়া কুণ্ডুলি বের করছে। দৃষ্টি তার আকাশের দিকে। আদিত্য আবার বলে উঠল, আঙ্কেল কি পেটানি দিয়েছে নাকি যে এমন মুখ করে রেখেছিস? আরে আদিত্যের কথার মাঝেই আহনাফের গম্ভীর স্বর ভেসে এলো, দুই কানে শুনতে পাস তুই? আদিত্য দাঁত কেলিয়ে হেসে বলল, আরে তাহলে আবার 2 মাইল দূরে কিসের শব্দ হচ্ছে সেটাও কি আদিত আহমেদ শুনতে পায়? হ্যাঁ, আরেকটা বাজে কথা বললে আর পাবি না শুনতে, আর আমি করব সেটার ব্যবস্থা। আদিত্য মেকি হেসে নিজের দু গালে হাত রেখে নাতাশা আর আরিফের পেছনে গিয়ে দাঁড়ালো। নাতাশা আর আরিফ অট্টহাসিতে ফেটে পড়ল। তা দেখে আহনাফ এক ভ্রু উঁচু করে তাকালো তাদের দিকে। সাথে সাথেই তারা চুপ হয়ে গেল। আহনাফ কিছু বলতে যাবে তার আগেই কারো কান্নার শব্দ ভেসে এলো কানে। কান্নার শব্দটা খুব কাছে থেকেই আসছে। আহানাফ পেছনে ঘুরে তাকাতেই দেখলো যে একটা মেয়ে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। কুহু মাথা নিচু করে রেখেছে, যার দরুন কর্ণ ওর মুখটা ঠিক করে দেখতে পেল না। আহানাফ বলে উঠল, এটা কি কান্না করার জায়গা? অন্য কোথাও গিয়ে কাঁদো, যাও। আহানাপের ধমকে কুহু কেঁপে উঠল। মাথাটা উঁচু করে তাকালো তার দিকে। আহানাপের কুঁচকে যাওয়া ভ্রু শিথিল হয়ে গেল তৎক্ষণাৎ। বিরক্তিরা যেন নিমিষেই উধাও হয়ে গেল। শ্যামবর্ণের একটা মেয়ে, মুখে তার অদ্ভুত এক মায়া। কান্নার কারণে চোখের ঘন পাপড়িগুলো কেমন যেন আকর্ষণীয় হয়ে উঠেছে। ফোলা ফোলা গাল দুটো বেশি আকর্ষণ করছে যেন। আহানা পলক ফেলতে ভুলে গেল। হাতে থাকা সিগারেটটা কখন যে পড়ে গেছে আহানাপের তা খেয়ালই নেই। সে ব্যস্ত সামনে দাঁড়ানো এক মায়াপুরীকে দেখতে। গোলগাল মুখটাকে পরোক্ষ করতে ব্যস্ত সে। তার মনে অমন সময় কেন যেন একটা নাম বেজে উঠল, তিলোত্তমা। এদিকে আহনাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুহুর ভয় যেন আরো বেড়ে গেল।
সে আবার কান্না করে ফেলল। আহানাপের কাছে ব্যাপারটা আরো বেশি আকর্ষণীয় লাগলো। যে মেয়েকে কাঁদলেই এত ভালো লাগে, তাকে হাসলে কতটা ভালো লাগবে। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কান্না করার আর জায়গা পেলে না? এই সিংহের সামনে এসে কাঁদতে হলো? শেষের কথাটা মনে মনে বলল আরিফ। একদিকে কুহু একবার পেছনে তাকালো, এরা এদিকেই তাকিয়ে। কুহুর ফোনটা ফেলে দেবে এমন এক হুমকি দিল ইশারায়। কুহু তৎক্ষণাৎ সামনে ঘুরে বলে উঠল, আমি আপনাকে চুমু খেতে চাই। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল সবার মাথায় হাত দেওয়ার জন্য। তখন আহানাপের চেঁচানোতে অনেকের নজরই ওদের দিকে এসেছে। কুহুর কথা শুনে কেউ কেউ ঠোঁট চেপে হাসতে লাগলো, আবার কেউ রাগে ফুঁসতে লাগলো। আহানাপকে এক দেখায় কেউ চোখ সরাতে পারে না। স্বপ্নে সেই রাজকুমারের বাস্তব প্রতিচ্ছবি যেন এই আহানাপ। এর কারণে আহানাপকে চুমু খাবে এই কথাটা শুনে অনেকেই রাগে ফুঁসছে, আবার হাসছেও যে এর মতো একটা বস্তির মেয়ে কিনা চুমু খেতে যাচ্ছে আমাদের আহারাফকে। চেহারাটা দেখ, কারো ভূত একটা। অনেকেই হাসতে লাগলো এসব বলে। আবার কেউ কেউ বলছে, শুধু থাপ্পড়ের অপেক্ষা। এখনই আহনাব ভাই এই মেয়েকে থাপ্পড় মেরে সিধে করে দেবে। এদিকে কুহু কথাটা বলেই চোখ খিচে বন্ধ করে ফেলেছে। সবাই অধীর আগ্রহে বসে রয়েছে আহানাপের থাপ্পড়ের জন্য। একদিকে কুহু ভয়ে থরথর করে কাঁপছে, মনে মনে আল্লাহকে বলছে যে এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, বাপের জন্মে আর ইউনিভার্সিটিতে আসবো না। হঠাৎ নিজের গালে নরম কিছু স্পর্শ পেতেই থমকালো সে। পিট পিট করে চোখ মেলতেই হা হয়ে গেল সে। তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে গেল সে। একদিকে সবার মুখ হা হয়ে গেছে। লিডার মেয়েটা এত বড় করে তাকিয়েছে যেন চোখের মণি কোটর থেকে বেরিয়ে আসবে। আহানাপ একটা মেয়েকে চুমু খেয়েছে। আদিত্য, আরিফ আর নাতাশা একে অপরের দিকে তাকাচ্ছে, আরেকবার আহানাপের দিকে। এক পর্যায়ে 3 জন একসাথে বলে উঠল, তেরে তারপরই 3 জন জ্ঞান হারিয়ে পড়ে গেল। একদিকে কুহু ব্যাগটা বুকে চেপে পেছনে সরতে সরতে এক পর্যায়ে দৌড় লাগালো। আহানাপের ঠোঁটের কোণে কেমন এক হাসি ফুটে উঠেছে। একদিকে কুহু মেয়েগুলোর সামনে গিয়ে থামলো, দেখলো তার ফোনটা নিচে পড়ে রয়েছে। কুহু ফোনটা উঠিয়ে নিয়ে একবার আহানাপের দিকে তাকালো, আর তীক্ষ্ণ নজর এখনো তার উপরেই। কুহু বুক ধুর করছে। সে দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল আর মনে মনে বলল, ঘোড়ার ডিমের ভার্সিটি, আর আসবো না আমি। এদিকে কুহুকে দৌড়াতে দেখে রোদেলা বোকা বনে গেল। মাত্রই সে ভার্সিটির গেটে পেরোচ্ছিল, সে চেঁচিয়ে উঠল, আরে কুহু, দৌড়াচ্ছিস কেন? কুহু এমন ভাবে দৌড়াচ্ছে যেন পেছনে কুকুর না, আস্ত এক ডাইনোসর তাড়া করছে তাকে। রোদেলা নিজেও দৌড় লাগালো কুহুর পেছন পেছন। কুহু, মেরি জান, বিবি তারা। রোদেলার মুখে এমন জান বেবি শুনে রাস্তার মানুষগুলো অদ্ভুত নয়নে তাকালো তার দিকে। কিছু তাগড়া যুবক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তাদের মাঝ থেকে একজন আফসোসের সুরে বলে উঠল, এই জন্যই আমরা মেয়ে পাই না। ছেলেটা হঠাৎ খেয়াল করলো তার হাতের বিস্কুটটা নেই। রোদেলা চেঁচিয়ে বলে উঠল, ধন্যবাদ কাকু। ছেলেটা বলে উঠল, ওই আমার বিস্কুট ওইটা। আর কে তোর কাকু? ছেলেটা দৌড় লাগালো ওদের পেছনে আর বলতে লাগলো, চোর চোর, বিস্কুট চোর। রোদেলা পেছনে ঘুরে দেখলো যে ছেলেটা তার দিকে দৌড়ে আসছে। সে বোকা বনে গেল। সে দৌড়ের স্পিড বাড়িয়ে দিল। দেখা গেল একটা সময় সে কুহুকে ছাড়িয়ে চলে গেল। কুহু থেমে গেল, হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। রোদেলার পা কি অটোমেটিক হয়ে গেল? রোদ ব্রেক কষ, এবার পেছনে দেখ। কুহু পেছনে তাকাতেই দেখতে পেল যে 20 জনের মতো দৌড়ে আসছে তাদের দিকে। কয়েকজনের হাতে লাঠি দেখা পেল সে। ভ্রু কুচকে এলো তাদের মাঝে একজন চেঁচাচ্ছে, স্বর্ণের বিস্কুট নিয়ে গেল আমার, চোর চোর। রোদেলা বুঝলো তাকে ধরতেই মিথ্যা কথাটা বলেছে। স্বর্ণের বিস্কুট না বালের বিস্কুট। একদিকে কুহু বুঝলো না তারা কেন দৌড়াতে যাবে। তার কি আর কিছু বলার আগেই নিজের হাতের টান অনুভব করলো। রোদেলা তাকে নিয়ে আবার দৌড়াতে লাগলো। কুহু বলে উঠল, বলে দিন একটা। কপালটাই বালের। কুহু শেখ বাবা মানে
তার যখন 5 বছর বয়স তখন তার বাবা মা মারা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। তখন তার দাদি তার দায়িত্ব নেয়, কিন্তু যখন তার 14 বছর বয়স তখনই সেই দাদিও তাকে একা করে চলে যায়। দাদি মারা যাওয়ার পর তার এক মামা তার দায়িত্ব নেয়। আদিত্য বলে উঠল, এ দেখি দায়িত্বের রেলগাড়ি। তো এরপর কি নীল? না মানে মামা কি আছে নাকি সেও? না স্যার, মামা আছে। আর কিছু বলার আগে হাত উঠিয়ে লোকটাকে থামিয়ে দিল আহনাফ। সে বলল, এসব ছাড়ো, এটা বলো যে সে কি সিঙ্গেল? আহনাফের এই কথা শুনে আদি, আরিফ আর নাতাশা হা হয়ে গেল। হচ্ছেটা কি আসলে? এটা কি সত্যি তাদের আহনাফ? যে আহনাফ কিনা মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না, সেই আহনাফ এটা। সকালে ভরা মাঠে একটা মেয়েকে চুমু খেলো, আবার এখন জিজ্ঞাসা করছে যে মেয়েটা সিঙ্গেল নাকি। আদিত্য আর মুখ বন্ধ করে থাকতে পারল না, সে বলেই উঠল, আনাফরে জিনে ধরেছে মামা। তোরা দোয়া দূরত পর ভাই, এটা আমাদের আনাফ না। আহনাফ বিরক্তিতে চ সূচক শব্দ করলো। আদিত্য কথাই যেন চলে গেল। সবাই বর্তমানে আহনাফের ফ্ল্যাটে রয়েছে। আহনাফ এবার ফাইনাল ইয়ারে। আহনাফের একটা কোচিং সেন্টার আছে, এছাড়া তার একটা ক্যাফে আছে। ভার্সিটির পাশে হওয়াতে ক্যাফেটাও বেশ ভালো চলে। আহনাফের এতেই হয়ে যায়। বাবার টাকায় নিজের খরচ চালানোটা তার সবচেয়ে অপছন্দের বিষয়। এমনিতেই বাবার সাথে তার যে সম্পর্ক। এদিকে আদিত্য কথা থেকে একটা ঝাড়ু নিয়ে এসে বলতে লাগলো, বন্ধুগণ তুলে নাও নিজের হাতিয়ার আর মুক্ত করো আমাদের আহনাফকে। আহনাফ বন্ধু, আমি আসছি। আদিত্যকে ঝাড়ু নিয়ে দৌড়ে আসতে দেখে আহনাফ দাঁড়িয়ে পড়ল। পায়ে থাকা স্যান্ডেলটা খুলে আদিত্যের দিকে ছুঁড়ে মারল। আদিত্য সরে গেল তৎক্ষণাৎ। নাতাশা আর আরিফ হো হো করে হাসতে লাগলো। আহনাফ তীক্ষ্ণ নয়নে ওদের দিকে তাকালো। ওরা চুপ হয়ে গেল। আহনাফ বলে উঠল, আর একটা শব্দ যদি বের হয় কারোর মুখ থেকে তাহলে দেখিস। সবাই চুপ হয়ে গেল। আদিত্য 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। তার যে একটা নন স্টপ মুখ, 2 হাত দিয়ে চেপে রেখেও যদি আটকানো যায়। আহনাফ কালো স্যুট পরা লোকটার দিকে তাকালো, এরপর বলল, আপনি বলুন। জি স্যার, কুহু। আহনাফ তার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। লোকটা একটু থতমত খেলো। সে ভুল শুধরে বলল, না মানে হ্যাঁ ম্যাডাম অবিবাহিত, বয়ফ্রেন্ড আছে নাকি তা সঠিক বলো। আহনাফ কথার মাঝেই বলে উঠল, আপনি আসতে পারেন। লোকটা মাথা নাড়িয়ে চলে গেল। লোকটা যেতেই আরিফ বলে উঠল, তুই আসলে চাইছিসটা কি আহনাফ? আহনাফের ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠল। হঠাৎ সে বলে উঠল, আগামী 6 মাসের মধ্যে আমি বিয়ে করছি। দাওয়াত রইল তোদের, এখন ভাগ। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ? আহনাফ ওদের হাত ধরে বের করে দিয়ে বলল, হ্যাঁ। কিসের হ্যাঁ? হ্যাঁ মানে কি? একটা দিব তোকে কানের নিচে, কালকে যেন ভার্সিটিতে দেখতে পাই আপনাকে। বুঝছেন না অন্যভাবে বুঝাবো? কুহু কিছুক্ষণ চুপ করে বসে রইল। ওই ভার্সিটিতে আবার যাবে সে। মান সম্মান তো অলরেডি টাটা বলে দিয়েছে তাকে। কুহুর থেকে উত্তর না পেয়ে ফোনের ওপাশ থেকে রোদেলা চেঁচাতে লাগলো, হ্যালো, শুনতে পাচ্ছিস? ভেবে জানাচ্ছি, বাই। কুহু কল কেটে দিল। রোদেলা আবার কল করবে সে জানে, তাই ফোনটা অফ করে দিল। এরপরই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। চোখটা বন্ধ করতেই আহনাফের চুমু খাওয়ার বিষয়টা তার মানসপটে ভেসে উঠল। কুহু তৎক্ষণাৎ চক্ষু মেলে তাকালো, উঠে বসলো তৎক্ষণাৎ। ডান গালে হাত রাখলো সে। এই গালেই তো চুমু খেয়েছিল। কুহুর মস্তিষ্কে কিছু একটা ভেসে উঠল। সে আবার শুয়ে পড়ল। হঠাৎ তার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে আস্তে করে আওড়ালো, যাদের বাবা মা নেই তাদের জীবন এত কঠিন কেন হয়? তখনই দরজায় কারো করাঘাতের শব্দ শোনা গেল। মনে হচ্ছে যেন কেউ ক্ষিপ্ত হয়ে দরজা ধাক্কাচ্ছে। কুহু চোখ মুছে উঠে বসলো। অন্যটা মাথায় দিয়ে দরজা খুলল সে। দরজা খুলতেই আনোয়ারা বেগম ওর চুলের মুঠি ধরে ক্ষিপ্ত স্বরে বলে উঠল, রান্নাঘরের এটো বাসনগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দিবে, নাকি তোর মরা দাদি ধুয়ে দিবে? সন্ধ্যা হয়ে গেল, এখনো নবাবজাতির মতো ঘরে বসে আছিস যে? মামি, তুমি আমাকে যা খুশি বলো, ওদেরকে কেন টানছো মাঝে? ও মা গো মা, মেয়ের মুখে কথা ফুটেছে দেখি, তা কি করবি ওদেরকে টানলে? কলঙ্কিনী মেয়ে একটা, মান সম্মান এমনিতেই ডুবিয়েছিস।
এখন আবার কথা বলছিস তুই? কুহু কিছু বলল না। আনোয়ারা বেগম ওর চুলের মুঠি ধরে ধাক্কা দিলেন। কুহু ছিটকে পড়ে গেল। 10 মিনিটের মাঝে যেন বাসনগুলো পরিষ্কার দেখি আমি। আসছে আমার নবাবজাদি। আনোয়ারা বেগম চলে গেলেন। কুহু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এগুলো নতুন না তার জীবনে, তবে সে আফসোস করে না। এরা যে তাকে থাকতে দিয়েছে, আবার পড়াশোনার খরচ চালাচ্ছে, এটাই অনেক। তাছাড়া মামিও তো এমন ছিলেন না, কোথাও না কোথাও সব কিছুর জন্য সেই দায়ী। কুহু তাচ্ছিল্যের হাসি হাসল। মা, তুমি আবার কুহুর সাথে এমন করছো? ট্রাস্ট মি, আমি আর বাড়ি আসবো না। হঠাৎ কারো কণ্ঠস্বরের খানিকটা চমকে উঠল কুহু। দরজার দিকে তাকাতেই ভেসে উঠল এক পরিচিত মুখ। কুহু একবার তাকে চোখ ঘুরিয়ে নিল, মাথার ওড়নাটি ঠিক করল, কোনো মতে উঠে দাঁড়ালো সে। তারপর বলে উঠল, আয়ান ভাইয়া, আপনি আপনার রুমে যান। মামি আপনাকে এখানে দেখলে রেগে যাবে। আয়ান কুহুর কথার বিপরীত কাজ করলো। সে উল্টো রুমের ভেতরে এসে বিছানায় বসলো। এরপর বলল, এতদিন পর আসলাম, কেমন আছি কোথায় সেটা জিজ্ঞাসা করবি তা না, আপনি রুমে যান ভাইয়া। আয়ান ব্যঙ্গ করে বলল শেষের লাইনটা। কুহু হালকা হাসলো। আয়ান তাকিয়ে রইল সেদিকেই। এই হাসিটাকে যে কত মিস করছে সে। হোস্টেল থাকলেও মনটা সবসময় তার এখানেই পড়ে থাকতো। এই মেয়ের চিন্তায় দিন পার হয়ে যেত তার। এদিকে আয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুহু বলে উঠল, আমি আসছি, মামি বকবে আবার। আয়ানের খুব করে মন চাইলো বলতে, যাস না সুহাসিনী, প্লিজ আমার সামনে এসে বস। কতগুলো মাস দেখিনি তোকে, আমার চোখগুলো যে বড্ড তৃষ্ণার্ত হয়ে রয়েছে। কিন্তু বলতে পারল না সে। কুহু ততক্ষণে চলে গেছে। কুহু বড্ড বিরক্ত, বিড়বিড় করে বলল, অসুন্দর হয়েও শান্তি নাই। ছেলে মানুষ এমন কেন? মেয়ে দেখলেই হা করে তাকিয়ে থাকতে হবে তাদের? ঘোড়ার ডিমের জীবন আমার। সময় ভোর 5টা। কুহু ফজরের নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। সে জানে আজ ঠিক কি হতে পারে তার সাথে। মামি নিশ্চয়ই আজ তার কাঁধে 1000টা কাজ চাপিয়ে দিবে। গতকালকেও তো তাই করেছিল। কোনো মতে কাজ শেষ করে ভার্সিটি গিয়েছিল সে। এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো, তবে আজকে সে ভার্সিটি যাবে। গতকাল ফোন অন করার পর রোদেলা পই পই করে বলেছে তাকে। কুহু দরজা খুলে বেরোতে যাবে, তখনই হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খায়। মাথা উঁচু করে তাকাতেই দেখে আয়ান দাঁড়িয়ে। কুহু বলে উঠল, এই সাত সকালে আমার রুমের সামনেই কি এর চুল ফালাচ্ছেন? হ্যাঁ, উফ বাবা গো। ছি, কি সব বলছিস তুই? আর এমন অশ্লীল আওয়াজ দিচ্ছিস কেন? কট ম্যারেজ করতে চাস নাকি? আয়ান ঝুঁকে এসে ফিস ফিস করে বলল। কুহু এটা শুনে মাথা উঁচু করতেই আয়ানের মাথার সাথে ধাক্কা খায়। অভ্যাসবশত মেয়েটা বলেই বসলো, আমার মাথা, উফ মরে গেলাম। আয়ান ঠোঁট চেপে হেসে বলল, এখনো তো কিছু করলামই না, এখনই মরে গেলি? ফালতু কথা বলবেন না। এখানে কি করছেন? আয়ান দেওয়ালে হেলান দিয়ে বলল, দেখে আসছিলাম যে উঠেছিস নাকি। আপনি জানতেন আমি এখন উঠবো? বাড়ি ছেড়েছি, তবে ভুলিনি কিছু। কুহু কিছু বলল না। আয়ান হঠাৎ বলে উঠল, আয়, আজ আমি তোকে কাজে হেল্প করব। সাত সকালে আমাকে মার খাওয়াতে চাইছেন? সরুন। কুহু আয়ানকে ঠেলে চলে গেল। আয়ান মুস্কি হাসলো। এদিকে কুহু মনে মনে বলল, পারবে না, ঘোড়ার আন্ডাটাও উল্টো কাজ বাড়াবে। যত সব গোলামের ছাও। এখন বিড়ি চাইলাম, বিড়ি দিলা না। তোমার সঙ্গে কিসের পিরিত? আদিত্য গানটা গাইতে গাইতে সিগারেটে আগুন জ্বালালো। নাতাশা বলে উঠল, দে না, আমিও একটু খাই। নাতাশার কথাটা শেষ হতেই তার মাথায় 3টা গাঁটটা মারা হলো। আহানাব, আদিত্য আর আরিফ 3 জন একসাথেই মেরেছে। নাতাশা মুখ কুচকালো। আহানাব বলল, ভবিষ্যতে যেন আর না শুনি। তোরা তো ঠিকই খাস, ইনফ্যাক্ট এখনো খাচ্ছিস। তোদের ক্যান্সার না হলেও আমার ঠিকই হয়ে যাবে এই ধোয়াতে। এর চেয়ে খেয়ে ক্যান্সার হলে মানসিক শান্তি পাবো। তোর মুখের সামনে তো আর ধোয়া ছাড়ি না। তো ধোঁয়াটা বাতাসে ছড়াচ্ছে না? এই বাতাসে অক্সিজেন মিশে রয়েছে, আর আমি তো সেই অক্সিজেনই গ্রহণ করছি। মানে ইনডিরেক্টলি আমি সিগারেট খাচ্ছি। ভাবা গো ভাবা, মায়া তো না যেন আসতো একটা যুক্তির ফ্যাক্টরি। নাতাশা চুল উড়িয়ে একটু ভাব নিল। আদিত্য তখন ওর চুল ধরে দিল এক টান। নাতাশাও আদিত্যর চুল টেনে ধরল। আদিত্য বলে উঠল, আনাফ ভাই বাঁচা, ওই ডাইনি চুল ছাড় আমার।
চুপ করবি তোরা? কি শুরু করেছিস বাচ্চাদের মতো? হঠাৎ একটা ছেলে এসে হাজির হলো তখন। আহানাবকে লম্বা করে একটা সালাম দিল সে। সবাই তার দিকে তাকালো। ঢিলা ঢালা একটা টি শার্ট পরনে তার। আহানাব মুস্কি হেসে সালামের জবাব দিল। বাকিরা অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে তার দিকে, কারণ ছেলেটি টি শার্টের সাথে হাফ প্যান্ট পরে এসেছে, তাও উল্টো, আর পায়ে মস্ত বড় এক স্যান্ডেল। আহানাব বলল, কেমন আছিস? এই অবস্থা কেন? এই অবস্থা মানে? আহানাব ওকে নিচের দিকে তাকাতে বলল। রাফি নিচের দিকে তাকাতেই হা হয়ে গেল। তাড়াহুড়াতে প্যান্ট চেঞ্জ করতে ভুলে গেছে, তাও ভাব বজায় রাখতে বলল, এটা তো নিউ স্টাইল। উল্টো প্যান্ট পরাটাও স্টাইল? ওই আর কি। আরিফ মেকি হাসলো। আহানাব এসব কথায় আর গেল না। ও বলল, তোকে একজনের উপর নজর রাখতে হবে, একটা মেয়ের উপর, তোদের এলাকার মেয়ে। কোন মেয়ে ভাই? কুহু শেখ। কোথায় যাচ্ছে, কি করছে, সব ইনফরমেশন চাই। আচ্ছা ভাই। আর রাফির হঠাৎ ফোনটা বেজে উঠল। সে মেকি হাসলো। আহানাব ইশারায় রিসিভ করতে বলল। রাফি ফোনটা রিসিভ করেই চেঁচিয়ে উঠল, কি? কোথায়? আচ্ছা। এনিথিং রং? আর বলবেন না ভাই, কালকে চায়ের দোকানটাতে বসে চা বিস্কুট খাচ্ছিলাম, হঠাৎ এক মেয়ে আমার বিস্কুট নিয়ে ভেঙে গেল। ওমা, আই এম তো অবাক। গতকাল 2 মাইল পেছনে ছুটেছি, তাও ধরতে পারলাম না। আমার সাথে লোকজন বলল পুলিশকে জানাতে, আমিও কেস করে এলাম। সবাই হাবার মতো তাকিয়ে রইল তার দিকে। নাতাশা বলল, বিস্কুটের জন্য মামলা করে ফেলেছেন? রাফি উপর নিচ মাথা ঝাঁকালো। পুলিশ এদের ধরেও ফেলেছে, আমি গেলাম ভাই। আহানাব নিজেও হা করে তাকিয়ে আদিত্য আরিফের কাঁধে হাত রেখে বলে উঠল, বড়লোকই ব্যাপার স্যাপার, এত বড় বড় মানুষের মাঝে আমরা হলাম ফকিরনাথ গরিব। স্বর্ণের বিস্কুট, হোয়াট দ্য ডিশমিশ। রোদেলা কথাটা বলে কুহুর দিকে তাকালো, যার শুধু চোখ দেখা যাচ্ছে। আজ সে বোরখা নিকাব পরে এসেছে। ঠিক করেছে যে আজ থেকে এভাবেই আসবে, তা না হলে দেখা যাবে সবাই তাকে নিয়ে মজা উড়াবে ওই ঘটনার জন্য। কুহু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ঘটনাটা বুঝতে একটু বেগ পোহাতে হচ্ছে তাকে। এদিকে রোদেলা বলে উঠল, ভাই, আমি স্বর্ণের বিস্কুট খেয়ে ফেলেছি। কুহু। কুহু বিরক্ত ভরা নয়ন নিক্ষেপ করলো রোদেলার পানে। মনে মনে আওড়ালো সেই কথাটা। ফালতু ভার্সিটি, একটা দিন ক্লাসরুম পর্যন্ত যেতে পারি না, এর আগেই কিছু না কিছু ঘটে যায়। হাবিলদার, ধরো একে, থানায় না নিয়ে গেলে স্বীকার করবে না। একজন মহিলা হাবিলদার এগিয়ে যেতে নিলে কুহু বলে উঠল, আরে কি আশ্চর্য, ঘটনার সত্যতা যাচাই না করেই ধরতে আসছেন যে। সবার নজর তখন ওদের দিকে। রোদেলা আর কুহু ভার্সিটির গেটে ঢুকতে যাবে, অমন সময় পুলিশ এসে হাজির। রোদেলা বলে উঠল, কোন শালা মামলা করছে আমিও দেখি, আর কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? তার আগে এটা বলুন যে বিস্কুটটা কি আপনি নিজের চোখে দেখেছেন? না। ওকে চুরি করতে দেখেছেন? লোকটা দুপাশে মাথা নাড়িয়ে না বোঝালো। কুহু এবার বলল, এখানে আশেপাশে তো কোনো সিসিটিভি ক্যামেরা আছে বলেও মনে হয় না, তাহলে আপনি বুঝলেন কি করে যে ওই চুরি করছে? লোকটা থতমত খেলো খানিকটা, পরক্ষণেই ভাব নিয়ে বলল, বুঝতে হবে, পুলিশ বলে কথা। আরে পেয়ে গেছেন? সবাই পেছনে ঘুরে তাকালো। রোদেলার ভ্রু কুঁচকে গেল। এই সেই হতচ্ছাড়াটা, একটা বিস্কুট খেয়েছে বলে তার নামে মামলা করে দিল। এখন আবার বলে কিনা স্বর্ণের বিস্কুট ছিল। ওরে শালা, রাফি বলল, হ্যাঁ অফিসার, এই মেয়েটাই। গতকালকে সে আমার বিস্কুট নিয়ে পালিয়ে গিয়েছিল, আবার আমাকে কাকুও বলছে। ভাই, এটা কিছু হলো? আপনার বাড়ির দলিল থরি নিয়ে গিয়েছিলাম যে মামলা করে আসছেন। তার চেয়েও বড় কিছু নিয়ে গেছেন, আমার বিস্কুট, আমার প্রাণ। বাড়ির দলিলটা চাইলেও দিয়ে দিতাম, তবু আমার বিস্কুট না। রোদেলা কিছুক্ষণ হাবার মতো তাকিয়ে রইল। কুহু বলে উঠল, আচ্ছা তাই? রাফি উপর নিচ মাথা ঝাঁকলো। কুহু হঠাৎ পাশের দোকানে গিয়ে এক বয়াম বিস্কুট নিয়ে এলো। তারপর তা রাফির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন এক বয়াম বিস্কুট, এবার আপনার বাড়ি গাড়ি যা আছে সবকিছু আমার নামে করে দিন। উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। রাফি ভেবাচাকা খেলো। পুলিশ অফিসার বলে উঠল, ও ম্যাডাম জি, স্বর্ণের বিস্কুট নিয়ে এখন? আপনার মাথার বিস্কুট, আপনি দেখছেন স্বর্ণের বিস্কুট? ওটা স্বর্ণের হলে আমি খেলাম কিভাবে? ওই মিয়া, বিস্কুটটা যে স্বর্ণের না সেটা কেন বলছেন না ওনাদের?
একটা হই হুল্লোড় পড়ে গেল। ভার্সিটির ভেতর থেকে অনেকেই বাহিরে এসে কাহিনীটা বোঝার চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে আহানাপও বেরিয়ে এলো। আহানাপও ঘটনাটা বোঝার জন্য ভিড় ঠেলে এগিয়ে এলো সামনে। সামনে দাঁড়ানো রমণীকে দেখেই তার কপাল কুঁচকে গেল। সে বলে উঠল, রোদ তুই? সবার নজর গেল আহানাপের দিকে। রোদেলার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল খুশিতে। সে বলে উঠল, আরে আহানব ভাই, আপনি? এরপরই রাফি বলে উঠল, আরে ভাই তুমি? আরে চুমুখোর লোক। পরক্ষণে সে পেছনের দিকে ঘুরে গেল। কোনো মতে আহানাবকে বুঝতে দেওয়া যাবে না যে এটা কুহু, কিন্তু কুহু বুঝলো না যে এই রোদেলা একে ভাই বলল কেন, আর নামটা কি বলল? আহানাব। কোথায় যেন সে এই নামটা শুনেছিল। কুহু জটিল অঙ্ক কষতে বসলো যেন। ওইদিকে রোদেলা আহানাপের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন না আহানব ভাই, এই লোক কি শুরু করেছে। আহানাপ আশেপাশে তাকালো। অনেক মানুষ। সে বলে উঠল, সিনেমা চলছে না এখানে, আপনারা যার যার কাজে যান। আহানাপের কথা শুনে একে একে সবাই যাওয়া আরম্ভ করলো। আহানাপ বলল, কি হয়েছে? রোদেলা আর রাফি একসাথে নিজেদের কথা বলতে লাগলো। আহানাপ চেঁচিয়ে উঠল, চুপ, একজন একজন করে বল। রাফি, আগে তুই বল। রোদেলা মুখ ভেঙচি কাটল। রাফি শুধু বলল, ভাই এটাই সেই বিস্কুট চোর। আর পেছন থেকে বলল, আয় হাই, কি বলো? এ তো দেখি চোরনি। আহানাপ যা বুঝার বুঝে গেল। সে পুলিশ অফিসারের দিকে তাকালো, তাকিয়েই রইল। অফিসার থতমত খেয়ে গেল খানিকটা। সে কি মেয়ে নাকি যে এভাবে দেখছে? তবে আজকালকার যে যুগ পড়েছে, ছেলেরা ছেলেদেরও খারাপভাবে দেখে মাইরি। সে নিজের পোশাকটা একটু ঠিকঠাক করলো। আহনাব বলল, আপনি কোন থানার পুলিশ? কেন? আগে কখনো দেখিনি আপনাকে। আপনি কি আগে জেলখানায় থাকতেন নাকি যে আমাকে চিনবেন? আহনাব কিছু বলতে নিলে রাফি বলল, ভাই আপনি কি এই চোরকে আগে থেকে চিনেন? আহনাবের ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠল। সে বলল, বোন হয়। রোদেলার মুখটা চুপসে গেল। তার শোনা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাক্য ছিল এটা। ইয়া, আপন বোন হয় নাকি সে? চাচাতো বোন হয়। এই আহানাব ভাইয়াটাও না। এদিকে রাফি এটা শুনে বলে উঠল, হায় আল্লাহ, ভাই কি বলছেন? আমি যদি আগে জানতাম কোনোদিন কেস করতাম না অফিসার। দুঃখিত, আমি ওটা স্বর্ণের বিস্কুট ছিল না। আর আমি আমার কেস উঠিয়ে নিচ্ছি, আপনারা আসতে পারেন। অফিসার আচ্ছা বলে কোমর দুলিয়ে চলে গেল। সবাই হতভম্ব হয়ে গেল এহেন ঘটনায়। আদিত্য বলল, কি বড়লো কি ব্যাপার! এক কথায় রাজি হয়ে পাশ আদালতে চলে গেল। আজ গরিবস বলে ঘটনাটা বুঝলাম না। সহমত। কি যে বলেন না ভাই আপনারা। অফিসারটা মনে হয় আমাকে পাগল ভেবে ছেড়ে দিল। আর রাহনাব ভাই থাকতে আমাকে কেউ কিছু কি করে বলবে? ভাই আছে না? হ্যাঁ সেটাই। উনি কোন থানার পুলিশ একটু জানিও তো ভাইয়া। আমার একটু ছোট প্যান্ট হারিয়ে গেছে। আমার তো ভাই আরিফকে সন্দেহ হচ্ছে। ওর নামে মামলা ঠুকে দিয়ে আসতাম আর কি। সবাই হো হো করে হেসে উঠল। কুহু নিজেও হাসতে লাগলো। দেখা গেল একটা সময় সবার হাসি থামলেও তার হাসি থামলো না। অভ্যাস সমেত সে রোদেলার বাহুতে থাপ্পড় মারতে মারতে হাসছে। আহানাপের চাহনি দেখে রোদেলা বলল, আমার বেস্ট ফ্রেন্ড কুহু। আহানা প্রথমে খুব একটা পাত্তা না দিলেও পরে কুহু নামটা শুনে তরাক গতিতে তাকালো তার দিকে। ওকে পেছনে ঘুরে তাকাতে দেখে কপাল কুঁচকালো সে। একদিকে কুহুর হাসি বন্ধ হয়ে গেছে তৎক্ষণাৎ। আহানাপ এক ভ্রু উঁচু করে বলল, কুহু, পুরো নাম কি? রোদেলা বলতে নিলে কুহু গলার স্বর চিকন করে বলল, কুহেশ্বরী কুহু। আর মনে মনে বলল, রিস্ক নিয়ে লাভ নেই, চিনলেই বিপদ। কারণ চুমু খেতে তো আমিই চেয়েছিলাম। এখন যদি রোদের সামনে বলে দেয়, মান সম্মানের প্রশ্ন। আরে ফিসফিস করে বলল, কুহু নামটা কি শুধু ওই মেয়েটার নাকি? তুইও না হানাফ? রোদেলার ভ্রু কুঁচকে গেল। মিথ্যা বলল কেন কুহু? কুহু রোদেলার হাত টানতে টানতে ভার্সিটির ভেতরে চলে গেল। আহানা বিরক্ত ভরা নয়নে রাস্তার দিকে তাকালো। এই মেয়ে কি আজকে ভার্সিটি আসবে না? কি একটা ভেবে পেছনে তাকালো সে। আবার সামনে ফিরে চাইল। আকাশে আজ তারা নেই। কালো মেঘে ঢেকে রয়েছে পুরো আকাশ। বিকেলের দিকে সে কি বৃষ্টি, অথচ সকালে ছিল কত রোদ। এখন আবার মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। হালকা বাতাসও বইছে। নীরব সেই আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসেব কষছে কুহু।
ছাদের একটা দোলনাতে হিসেব করছে কুহু। ছাদের একটা দোলনাতে বসে রয়েছে সে। আচ্ছা, তার জীবনটা অন্য সব স্বাভাবিক মেয়েদের জীবনের মতো হলেও তো পারত। বাবা মা নেই বলেই কি তার এত কষ্ট? দাদিও তো চলে গেল, যাকে ঘিরে ছিল কুহুর সব কিছু, সেই মানুষটাও চলে গেল। আর তারপর ওই দিনটা কুহুর জীবনের সবচেয়ে জঘন্যতম দিন। সব কিছু পাল্টে গেল এরপর থেকে। কুহুর একটা ভুল তার জীবনটাকে তছনছ করে দিল। মামির আদর অত্যাচারে পরিণত হলো। কুহুর চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পড়লো হুঁশ নেই। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই চমকে লাফিয়ে উঠল কুহু। রিল্যাক্স, আমি আয়ান। কুহু বুকে 3 বার থুতু দিল। আয়ান বলল, তুই কাঁদছিস? কুহু চোখে হাত রাখলো। কখন যে চোখের পানি এসে গেছে খেয়াল নেই, কিন্তু কথা হচ্ছে চোখ দিয়ে পানি যেহেতু বের হয়েছে তার মানে নিশ্চিত সে কাঁদছে। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এদিকে কুহুর থেকে উত্তর না পেয়ে আয়ান আবার বলল, তুই কাঁদছিস কুহু? আরে না, কি যে বলেন, কাঁদবো কেন? ঝর্ণার পানি বের হচ্ছে, এই যে দেখুন দেখুন ঝর্ণা। তোকে কাঁদলে অনেক সুইট লাগে সুহাসিনী। কুহু কুহু বলে ডাকবেন, আগেও বলেছি। কিন্তু আমার তো এই নামই ভাল লাগে। কুহু কিছু বলতে যাবে তখন খেয়াল করলো দরজায় তার মামি দাঁড়িয়ে। সে চুপচাপ হেঁটে চলে গেল ছাদ থেকে। আয়ান কপাল কুঁচকালো। আরে সুহাসী। পেছন ঘুরে দরজায় মাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল আয়ান। আনোয়ারা বেগম বললেন, রাতে ছাদে থাকা ভালো না, নিচে যাও। আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে চলে যেতে নেয়। তখন কানে আসে আনোয়ারা বেগমের কথা। কলঙ্কের ভার কিন্তু অনেক, নিজের কাঁধে নিতে চেয়েও না, একটা সময় অতৃপ্তি কাজ করবে। আয়ান হাসলো, শুধু কিছু বলল না। আরে ভাই, বলছিটা কি তাহলে? এইমাত্র একটা ছেলের সাথে ছাদে বসেছিল ভাবি। আহানাপ শোয়া থেকে উঠে বসলো। কি বলছিস? কে সেই ছেলে? রাফি দূরবীক্ষণ যন্ত্রটা পাশে রেখে বলল, ভাবির মামাতো ভাই। ভয় পাইয়ে দিয়েছিলি? আরে ভাই, এটাই তো ভয়ের বিষয়। আপন ভাই ছাড়া আর কোনো ভাই যে ভাই হয় না, জানেন না? কত কিছু যে ঘটছে চারিদিকে। তোর ভাবিকে তো হাতের কাছে পাচ্ছি না, একটু যে হুমকি দিব সেটাও পারছি না। রাফি ভাবলো কিছু একটা, এরপর বলল, ভার্সিটিতে যখন যাবে তখন একটু চিপা চাপাতে নিয়ে গিয়ে হুমকি দেবেন, তাহলেই তো লেটা চুকে যায়। ভার্সিটিও তো আজকে এলো না, আর আহনাফ শাহরিয়ারের চিপাতে যাওয়ার প্রয়োজন পড়ে না। সবার সামনে কিস করতে পেরেছি, এ আর এমন কি? কিন্তু আসছেই তো না। ব্যাপারটা সত্যি চিন্তার। আচ্ছা, কালকের দিনটা দেখুন যায় নাকি। ফোন করেও 2-1টা হুমকি দিতে পারেন চাইলে। বেশ ভালো বলেছিস তো, কিন্তু ফোন নম্বর নেই। দুনিয়ার সবার ফোন নাম্বার জোগাড় করতে পারেন, আর বাবিরটার বেলায় পারলেন না। ধিক্কার জানাই ভাই। দুনিয়ার সবার সেটিং করিয়ে দিতে পারিস, অথচ নিজের বেলায় 3 বার উষ্টা খাস। ধিক্কার জানাই তোকে। আচ্ছা ভাই, কালকে কথা হবে, ঘুম পাচ্ছে, বাই। রাফি কল কেটে দিল। আহানাফ হাসলো, তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি। হঠাৎ তার ফোনটা আবার বেজে উঠল। হিটলার নামটা জল জল করছে। আহানাফ সূচক শব্দ করে রিসিভ করলো। হ্যালো। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আহানাফ বলে উঠল, হ্যালো বাবা। তোমার ছোট চাচা হার্ট অ্যাটাক করেছে, দ্রুত বাসায় এসো। হোয়াট? কি বলছো এসব? ও সরি, তোমার অ্যাটাক, ছোট চাচা হার্ট করেছে। তুমি আবার ড্রিঙ্ক করেছো? না না, তুমি বাসায় এসো। কতগুলো তুমি হয়ে গেলে মাস বাসায় এলে না। কি সব বাজে বকছো? আহান শাহরিয়ার এবার একটু কেসে বললেন, বাসায় এসো, একসাথে ড্রিঙ্কস করে আইটেম সঙ্গে নাচবো, প্রমিস। আহানাফ ঠিক করে হেসে ফেললো না চাইতেও, তবুও গাম্ভীর্য বজায় রেখে বলল, তুমি একা নাচো গিয়ে, আমার তো আর খেয়ে দে কাজ নেই। ফোনের ওপাশ থেকে অস্পষ্ট সুরে শুধু শোনা গেল, বাসায় এসো, ফ্রেশ হয়ে একা করে দিও না আমায়। আসবো। ফোনের ওপাশ থেকে এখনো কথা শোনা যাচ্ছে। আহানাফ কল কাটলো না। ভালোই লাগছে শুনতে। কতগুলো দিন পর আজ বাবার স্বর শুনছে সে।
তার বাবা ছেলে তো একটা সময় বন্ধুর মতো ছিল, তাহলে আজ এত দূরত্ব কেন? বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল আহানাপের। ঠিক অমন সময় আহান শাহরিয়ার বলে উঠলেন, লাল পাড়ি লাল পাড়ি, সুন্দর সুন্দর লাল পাড়ি। আহানাপ চমকে উঠে ফোনটার দিকে তাকালো, চেতে বলে উঠল, এই ভালো হবা না তুমি? খুদাই তোমার জন্য দুঃখ লাগতেছিল। ধুর। আহানাপ কল কেটে শুয়ে পড়ল আবার। হয়তো অন্যদিকে আহান শাহরিয়ার এখন মাতাল হয়ে নাচছে, হাসছে, আবার হয়তো কাঁদছে। আজ আমি তোকে ভার্সিটি পৌঁছে দিব, বাসে করে যেতে হবে না, উঠে বস। কুহু মাত্রই বাসা থেকে বের হয়েছিল, সামনে তাকিয়ে দেখে আয়ান বাইক নিয়ে দাঁড়িয়ে। কুহু বলল, কোনো দরকার নেই, আমি বাসে করে চলে যাব। কুহু কথাটা বলেই সামনের দিকে হাঁটা ধরল। আয়ান বলে উঠল, তেজ দেখাস না, যে কয়েকদিন আছি আমি পৌঁছে দিব তোকে, এতে তোরই ভালো হবে। কুহু পেছন ফিরে বলল, আবার ভালো কিছু সহ্য হয় না, তাই দরকার নেই। আয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ের সাথে সে পারবে না। বরাবরের মতো আজকেও বাসে বসার জায়গা নেই। কুহু এক কোনায় চেপে দাঁড়িয়ে রইল। হঠাৎ খেয়াল করলো একটা লোক তার পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। কুহু সরে দাঁড়ালো। তখন অন্য একটা লোক আবার কুহুর পাশ ঘেঁষে দাঁড়ালো। কুহু গুটিয়ে নিল নিজেকে, যথাসম্ভব সরে দাঁড়ানোর চেষ্টা করলো। আশেপাশে তাকিয়ে দেখলো অনেক ছেলে। কি যেন একটা মানসপটে ভেসে উঠল তার। সে চেঁচিয়ে উঠল হঠাৎ, বাস থামান, বাস থামান, আমি নামবো, থামান বাস। কুহুর চেঁচানো শুনে সবাই তার দিকে তাকালো। বাসও থেমে গেছে। কুহু এলোমেলো দৃষ্টি ফেলে নেমে গেল বাস থেকে। চোখ ঝাপসা তার। রাস্তার একটা কোনায় দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দু বাহুর বোরখার উপরে দিয়েই ঘষতে লাগলো। রাস্তার মানুষজন অদ্ভুত নয়নে তাকাচ্ছে তার দিকে। কুহু খেয়াল নেই সেদিকে। হঠাৎ কেউ একজন তাকে বুকে জড়িয়ে ধরলো। কুহু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রিল্যাক্স, আমি আয়ান। কুহু থামলো। আয়ানের বুকে কিছুক্ষণ ফুপিয়ে কাঁদলো আর অভিযোগ করলো, ওরা কেউ ভালো না ভাইয়া, সব পুরুষ খারাপ, কেউ ভালো না। আয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কুহুর আজ এই অবস্থার জন্য কি সে দায়ী কোনোভাবে? সে কি কোনো ভুল করলো? তবে কেচাক কেচাক। রাফি বাঁকা হেসে বলল, এখন এই ছবিগুলো যাবে ভাইয়ের ফোনে। ভাবি কি পারবে আজ ভাইয়ের হাত থেকে রক্ষা পেতে? কারণ ভাবি যে ওই বিস্কুট চোরের বেস্ট ফ্রেন্ড, এটা আমি জেনে গেছি। ভেবেছে বোরকা পড়লে বুঝবো না, বলদি গার্ল। রাফি হঠাৎ ছড়া বলতে শুরু করলো, ভাবি গেছে ফাইসা, ভাইয়ে দেব ঠাইসা, নাম আমার রাফি কাইসা। রাফি একটা সানগ্লাস চোখে দিয়ে ভাপ নিয়ে হাঁটতে গেলে খেলে একটা উষ্টা। কোমরে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, ওরে আমার মা গো, ভাগ্য আমার পুরাই কোষ্টা। আহানব ভাই আমার স্বপ্নের রাজকুমার সে, তোকে বলেছিলাম না কুহু? আরে সবসময় যার কথা বলি তোকে। ও হ্যাঁ, মনে পড়েছে, তোর চাচাতো ভাই যে। রোদেলা উপর নিচ মাথা ঝাঁকালো। এরপর প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে বলতে লাগলো, আহানব ভাই এত জোস, কি যে বলবো। উফ, ওনার ভয়েসটা শুনলেই তবে পাগল হয়ে যায়। ওনার দিকে যখন কোনো মেয়ে তাকিয়ে থাকে না, ইচ্ছে করে ওই মেয়েগুলোর চুলের মুঠি ধরে দুখান লাগিয়ে দিই। তোর সেই গুণধর ভাই যে আমাকে চুমু খেয়েছে সবার সামনে, এটা জানলে তুই যে কি করবি আমাকে। জানিস গতকাল কোন এক ডাইনি আহানা ভাইকে চুমু খাওয়ার জন্য আবদার করেছিল, মানে মগের মূল্য কার কি। কুহু মনে মনে বলল, সেই ডাইনি আমি ছাড়া আর কেউ না রে। তবে মুখে বলল, তারপর তারপর আবার কি, আহানা ভাই নাকি ওই মেয়েটাকে চুমু খেয়েছে। ওনার আবার দয়ার শরীর কি না। কিন্তু তুই না বলেছিলি যে উনি অনেক রাগী আর মেয়েদের সাথে এসব ঘেঁষাঘেঁষি পছন্দ করে না? হ্যাঁ তা তো অবশ্যই, হয়তো মেয়েটাকে দেখতে আমার মতো ছিল, আমি ভেবেই হয়তো। রোদেলা এতটুকু বলেই লাজুক হাসলো। কুহু মুখ কুচকালো। প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয় তার বড় প্রমাণ এই রোদেলা। কুহু বলল, হ্যাঁ, তোর মেলায় হারিয়ে যাওয়া বোন হবে হয়তো। ওরা ওদের ক্লাসে বসেছিল। আজই প্রথম ঠিকঠাকভাবে ক্লাসরুম পর্যন্ত আসতে পেরেছে তারা। গতকালকেও ক্লাস পর্যন্ত আসতে পারেনি। অল্প দূর আসতেই রোদেলা হোঁচট খেয়ে চিটপাটাং হয়ে যায়। কোমরে অনেক জোরে আঘাত লাগায় তারা ওই দিন বাড়ি ফিরে যায়। কুহু তাই আজকে বেরোনোর সময় আয়তাল কুশ্রি পরে বের হয়।
হঠাৎ ওদের ক্লাসে একটা ছেলে এসে বলতে লাগলো, কুহু সে কে? আহনাব ভাই তাকে দেখা করতে বলেছে। ক্লাসের সবাই আলোচনা সমালোচনা শুরু করে দিল। রোদেলা অবাক স্বরে বলে উঠল, তুই তো কুহু শেখ। এই কি ব্যাপার বলতো? গতকাল আহানা ভাই যখন তোর নাম জিজ্ঞেস করলো তুই মিথ্যে বললি যে তোর নাম কুহেশ্বরী কুহু। আজকে আবার তোকে ডেকে পাঠিয়েছে। তোরা কি আগে থেকে পরিচিত? কুহু ভয় পেল খানিকটা। রোদেলাকে সবটা বললে যদি রোদেলা তাকে ভুল বুঝে, যদি তাদের বন্ধুত্বে ফাটল ধরে। না না, এর চেয়ে না বলাই ভালো। কুহু বলে উঠল, যে জানি না, তুই চুপ করে থাক আপাতত। আর আমার নাম তো কুহেশ্বরী কুহুই, সার্টিফিকেটে ছোট্ট করে কুহু শেখ দেয়া হয়েছে, জানিস না তুই? রোদেলা দুপাশে মাথা নাড়িয়ে না বোঝালো, আজকেই জানলাম, কিন্তু উনি ডাকছে কেন তোকে? গিয়ে দেখিয়ে আয় না, না হয়। তুই তো জানিস আমার অপরিচিত ছেলেদের কতটা ভয় লাগে, সবই তো জানিস। রোদেলা বুঝদারের ন্যায় মাথা নাড়ল। অন্যদিকে ছেলেটা চলে গেল একাই। রোদেলা বলল, আহানা ভাই কিন্তু এমন ছেলে না, যথেষ্ট ভালো ছেলে উনি। গিয়ে দেখিয়ে আসতি একটা বার। না। রোদেলা আর কিছু বলল না। ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলো। আজ 2টা দিন ধরে ভাবছি একসাথেই স্যান্ডউইচটা খাবো, কিন্তু আমাদের যে ডিস্কো ভাগ্য, 2 দিনে বাসায় গিয়ে গিয়ে রোমানা খালাকে দিয়ে দিতাম। আজকে ফাইনালি খেতে পারবো। এই নে ধর। কুহু একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্যান্ডউইচটা নিল। মুখে দিতে যাবে তখন খেয়াল করলো সে তো নিকাব পরে আছে, আর এখন নিকাব খুললে সব ধুমতাতানা হয়ে যাবে। সে নিকাবের ভেতর দিয়েই খাবে বলে ঠিক করে। এমন সময় সবাই চেঁচিয়ে উঠল। থতমত খেয়ে গেল ও। সামনে তাকাতেই চক্ষু চরক গাছ। হাতে থাকা স্যান্ডউইচটা ধপ করে পড়ে গেল। আহানাব দাঁড়িয়ে। রোদেলা খুশি মনে চেঁচিয়ে উঠল, আহানাব ভাই! কুহু ব্যাগ দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। আহানাপের নজর তার দিকেই আটকালো। রাগে তার শরীর কাঁপছে। কত বড় সাহস এই মেয়ের, তার কথা অমান্য করে। আহানাপ রোদেলাকে দেখে আর ওদের ব্রেঞ্চ পর্যন্ত গেল না। সে এখান থেকেই চেঁচিয়ে বলল, মিস কুহু শেখ, আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিটের মাঝে আপনি আমার সাথে লাইব্রেরিতে দেখা করবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আহনাব কথাগুলো বলেই হন হন করে বেরিয়ে গেল। রোদেলার মুখটা চুপসে গেল। ও কুহুর দিকে তাকালো। এরপর বলে উঠল, আজকেই তো প্রথম ক্লাসরুম পর্যন্ত এলাম, এর মাঝে আবার তোর নামে কোন মগা অভিযোগ করলো? কুহু ব্যাগটা রেখে তিরিক্ষি মেজাজে বলে উঠল, ঘোড়ার ডিমের ভার্সিটি আমার, আর যদি আসতে বলেছিস তুই আমাকে, দেখিস কি করি। এখন কি করব আমি? শেষের লাইনটা কাঁদো কাঁদো স্বরে বলল। রোদেলা বলল, আরে মামা ছিল, আহানা ভাই কিছু বলবেন না, উনি অনেক ভালো মানুষ। তখনই কুহুর বা পাশে বসা মেয়েটা বলে উঠল, ভালো না ছাই, ওনার ডাক আর আজলাইয়ের ডাক একই। ওরা দুজন মেয়েটার দিকে তাকালো। মেয়েটা হেসে বলল, হাই, আমি প্রেমা। তোমরা বোধহয় আজকেই প্রথম এলে, তাই না? তাই গতকালকের ঘটনা কিছুই জানো না। কুহু একটা শুকনো ঢোক গিলে বলল, কেন, কি হয়েছিল গতকাল? গতকাল আমাদের ক্লাসের একটা ছেলেকে ডেকে পাঠিয়েছিল সে। এখন সে কোথায় জানো? ওরা দুজন দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। প্রেমা বলল, বর্তমানে সে ঢাকা হসপিটালে ভর্তি। কি মাত্রাই যে মেরেছে রে ভাই, দয়াময়া বলতে কিছু নেই লোকটার, পাষাণ লোক একটা। রোদেলার শেষ কথাটা শুনে খেকিয়ে উঠল, এই তোমার সাহস কি করে হয় আমার আহানা ভাইকে নিয়ে বাজে কথা বলার? একদম মেরে পাছা ফাটিয়ে দি। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই কারো কান্নার শব্দে থেমে গেল সে। তাকিয়ে দেখে কুহু কাঁদছে। রোদেলা বিচলিত হয়ে বলল, কি হয়েছে বেবি, তুই কাঁদছিস কেন? তোকে বলিনি তো কিছু। আমি যাব না, রোদ বাঁচা আমাকে। প্রেমা রোদেলার কথাকে হাওয়ায় উড়িয়ে আবার বলল, এই ভুল তো ভুলেও করো না। এমনিতে সে ডাকায় তুমি যাওনি, সে নিজে এসে যেতে বলেছে। এখন না গেলে তোমার হাল যে কি হবে ভেবেই আমার শরীরে কাটা দিচ্ছে। রোদেলা ভেঙচি কেটে বলল, মোটেও না, আহানা ভাই এত খারাপ মানুষ নয়, নিশ্চয়ই ছেলে কিছু করেছিল। জানি না আমি। এই তোমাকে না 5 মিনিট সময় দিয়েছিল, জলদি যাও ভাই। ভার্সিটিতে এসে এনার কথা যা শুনেছি, ভয়ে ভেতর কাঁপছে। রোদেলা মুখ ভেঙচি কাটলো আবার। সে বলল, তুই যা তো বেবি, আমি বলছি তোকে কিছু হবে না। আমার কি মনে হয় জানিস?
কুহু দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। রোদেলা ফিসফিস করে বলল, মনে হয় আমার উপর নজর রাখতে বলবে তোকে। বলেই লাজুক হাসলো। কুহু সেসব শুনল না। সে একটু হলেও আন্দাজ করতে পারছে কেন ডেকেছে। এই মেয়ে যা বলল তা যদি সত্যি হয় তাহলে কুহুর রানী আজকে শেষ। কিন্তু কথা হচ্ছে চুমুটা তো আহানাপি খেয়েছিল, তার তো দোষ নেই। আর তাছাড়া সে তো বোরখা নিকাব পরে রেখেছে, চেনারও কথা না। এদিকে রোদেলা কুহুকে টেনে টেনে বের করে দিল। কুহু দোয়া দরুদ পড়তে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, একজন ফকিরকে খাইয়ে দিব, বাঁচাও আল্লাহ বাঁচাও। কুহু কথাগুলো বলতে বলতে সামনে যেতে লাগলো। লাইব্রেরি খুঁজে পেতেও সময় লাগলো বেচারির। এখন সে লাইব্রেরির বাহিরে দাঁড়িয়ে যাবে কি যাবে না এটা ভাবছে। ভেতর থেকে তখন হঠাৎ চেঁচানোর শব্দ শুনল। কুহুর আত্মাটা লাফিয়ে উঠল। মনে হচ্ছে কেউ কাকে কেলাচ্ছে ভেতরে। দরজাটাও তো বন্ধ। কুহুর কান্না পেল আবার। ইচ্ছা করছে দৌড়ে বাড়িতে চলে যেতে। সে ভাবলো এটাই সঠিক হবে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আহানাপের কঠোর স্বর ভেসে এলো, এক পাও নড়বে না, স্টপ দেয়ার। কুহুর পথ যুগল থেমে গেল। শুকনো ঢোক গেল সে। কাঁপতে কাঁপতে পেছনে তাকালো সে। আহানাপের দিকে তাকানোর সাহস নেই তার। তবে না তাকেও সে বেশ বুঝতে পারছে যে আহানাপ রেগে রয়েছে। আহানাপ হঠাৎ ওকে অবাক করে ওর হাত চেপে ধরে লাইব্রেরির ভেতরে নিয়ে গেল। কুহুর ভেতরটা কেমন করে উঠল যেন। আবার কি একটা ঘটনা ঘটতে চলছে তার সাথে। কুহু হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ফুপিয়ে কেঁদে উঠল সে। আহানাপের সেসব খেয়াল নেই। সে ফেলে রাখা হকি স্টিকটা আবার উঠিয়ে নিল। সেটা আরিফের দিকে ছুঁড়ে মেরে বলল, এই হারাম জাদাটাকে হসপিটালে অ্যাডমিট করে আয়। আর হকি স্টিকটাতে লেগে থাকা রক্ত জানিসই তো কী করতে হবে। আরিফ হকি স্টিকটা ধরে ফেলল। এরপর একবার কুহুর দিকে তাকালো। পরপরই নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এখন শুধু আহানাপ আর কুহু। আহানাপ দরজা বন্ধ করে দিল। কুহু এবার বলে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আর কখনো আপনার সামনে আসবো না। আহানাপ ওকে জোরে ধাক্কা দিয়ে দেওয়ালে চেপে ধরল। কুহুর দু হাত দেওয়ালে উঁচু করে চেপে ধরে রেখেছে সে। দাঁতে দাঁত চেপে বলল, ভবিষ্যতে যেন আর এই কথা না শুনি, গট ইট। কুহু চোখ কুচকে বন্ধ করে রেখেছে। আহানাপ কুচকে যাওয়া চোখের দিকে তাকিয়ে সে চেঁচিয়ে বলল, গট ইট। কুহু অনবরত উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আহানাপ বলল, আমার দিকে তাকাও তিলোত্তমা। কুহু চমকালো খানিকটা। তিলোত্তমা? হুইজ তিলোত্তমা? সে তাকালো না। আহানাপ ধমকে উঠল, এই মেয়ে তাকাতে বলেছি না, তাকাও। কুহু কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো সে। কুহুর ভীতু নয়ন আর আহানাপের তেজি নয়নে মিল ঘটল আজ। এই প্রথম কুহু আহানাপের দিকে সরাসরি তাকালো। আহানাপের ধূসর রঙের আঁখি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। কুহুরও বাদ পড়ল না। একটা মানুষের চোখ এত সুন্দর হয় বুঝি? ভুলে গেল কিছুক্ষণ আগের কথা। ভয় দূর হয়ে তার চোখে মুখে মুগ্ধতা ভর করল। মানুষটা কি সুন্দর, গায়ের রংটাও তো ফর্সা, আর চোখ দুটো মাশাল্লাহ বলতেই হয়। 8 মিনিট 12 সেকেন্ড লেট। হঠাৎ আহানাপের সুরে কুহুর হুঁশ এলো। সে কথায় আছে তা খেয়াল করতেই আবার ভয়েরা ঘিরে ধরল তাকে। কিন্তু কেন যেন কোনো অস্থিরতা হচ্ছে না তার। সকালের ওই লোকগুলো একটু পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বিধায় তার কত জঘন্য লাগছিল। আর এখন কেন খারাপ লাগছে না তার? কুহুর ভাবনার মাঝে আহানাপ বলল, কি শাস্তি দেওয়া যায় তোমাকে? কুহু ভয় মিশ্রিত নয়নে তাকালো। আহানাপ ওর হাত ছেড়ে দিল। কিসের শাস্তি? আহানাপ তড়াৎ গতিতে তাকালো তার দিকে। কুহু ভরকে গেল। কিসের শাস্তি? তুমি গতকাল আমাকে মিথ্যা বলেছো যে তোমার নাম কুহেশ্বরী কুহু। মিথ্যা কথা আমার সবচেয়ে অপছন্দের। একটু আগে যে ছেলেটাকে মারলাম তাকে কেন মারছি জানো? মিথ্যা কথা বলেছিল আমাকে, সেজন্য। এবার বলো তোমাকে কি করা উচিত? কুহুর ভয়ে জান যায় যায় অবস্থা। আবার কান্না পাচ্ছে তার। ঠিক তখনই আহানাপ বলল, আরেকটা হকি স্টিক আছে এখানে, কি বলো তুমি? আহানাপ এক ভ্রু উঁচু করে বলল। কুহুর চোখ ছলছল করে উঠল আবার। আহানাপের যে শক্ত হাত,
এখনো কুহুর হাত ব্যথা করছে ওভাবে ধরায়। ওই হাতে হকি স্টিকের একটা মার খেলে কুহুর পটল তুলতে আর সময় লাগবে না মনে হয়। আহানাব এদিকে ঠোঁট কামড়ে হাসছে, সে বলল, এর শাস্তি পরে দিব। এর আগে তুমি আমার আদেশ অমান্য করেছ কোন সাহসে সেটা বলো। আমি ডেকে পাঠানোর পরেও আসোনি তুমি, আবার আমার গিয়ে বলার পর এসেছো তো এসেছো, 8 মিনিট লেট করে এসেছো। আগে এর শাস্তি দিব। কুহু ভয় মিশ্রিত নয়নে তাকালো তার দিকে। আহানাব বলল, এখন এই মুহূর্তে 8টা চুমু খাবে আমাকে। হ্যাঁ নয় হ্যাঁ। আহানাব একটা চেয়ার নিয়ে এসে বসলো, এরপর বলল, নাও নাও তাড়াতাড়ি করো। 1 মিনিট লেট করবে আর একটা করে চুমুর সংখ্যা বাড়বে। এখন যা ভালো মনে করো। কুহু বিপাকে পড়ে গেল, সে এই লোককে চুমু খাবে। রোজ জানলে কি হবে? আর এই লোক না বলে ভালো মানুষ, কুহুর সাথে এমন করছে কেন তাহলে? আসলেই দুনিয়ার কোনো পুরুষ ভালো নয়, সবার চরিত্রে সমস্যা। তখন আহানাব বলে উঠল, 1 মিনিট লেট মানে 9টা চুমু। কুহু সূচক শব্দ করলো, না আর উপায় নেই। একবার এখান থেকে বের হোক কুহু, আর বাপের জন্মে ভার্সিটি আসবে না, যত সব বালের ভার্সিটি। কুহু নিকাবটা খুললো না, নিকাবটা হালকা উঁচু করে চোখ কুচকে ঝুঁকে আহানাপের গালে চুমু খেলো। আহানাপ একটা ঝাটকা খেলো, শরীরের পশম দাঁড়িয়ে গেল, তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। কুহু আবার একটা চুমু খেলো। আবার চুমু খেতে গেলে আহানাপ বলে উঠল, আচ্ছা থাক, এবারের মতো মাফ করলাম। মিথ্যা বলার শাস্তি পরে দিব। আপাতত চোখের সামনে থেকে দূর হও। কুহু সজা হয়ে দাঁড়ালো। আহানাব বলে উঠল, যাচ্ছ না কেন? কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগে দূর হও তিলোত্তমা। কুহু এবার বলে বসলো, তিলোত্তমাকে? আহানাব হাসলো। কুহু ভুরু কুচকালো। আহানাব তার দিকে তাকিয়ে বলল, তুমি আর আমি ছাড়া আর কেউ আছে এখানে? কুহু দুপাশে মাথা নাড়ল। তাহলে এখন প্লিজ এখান থেকে যাও তিলোত্তমা, তা না হলে আমি ভুলভাল কিছু করে ফেলবো। কুহু ভয় পেল একটু, সে দ্রুত কেটে পড়তে নেয়। হঠাৎ আহানাপের ফোনে একটা নোটিফিকেশনের শব্দ এলো। আহানাপ সূচক শব্দ করে ফোনটা বের করলো। চোখের সামনে পর পর দুটো ছবি ভেসে উঠল, আয়ান আর কুহুর জড়িয়ে ধরার দৃশ্য। আহানাপ দাঁড়িয়ে পড়ল, চেঁচিয়ে উঠল সে, তিলোত্তমার বাচ্চা। আমি যাকে খুশি তাকে জড়িয়ে ধরবো, এটা আপনার কি? অনেক চুপ থেকেছি, আর নয়। তখন থেকে কি শুরু করেছেন? হ্যাঁ। আহানাব এক ভ্রু উঁচু করে তাকিয়ে তার দিকে। কুহুও সাহস সঞ্চয় করে তাকিয়ে রইল। একে ভয় পেলে এ আরো বেড়ে বসবে। কুহু আবার বলল, আমি যাকে খুশি তাকে জড়িয়ে ধরবো, দরকার পড়লে তাকে জড়িয়ে ধরে চুমু খাবো। আপনার কি তাতে? আহানাব কিছু বলল না। কুহু ভাবলো হয়তো ভয় পেয়েছে, বাঁকা হাসলো সে। হঠাৎ আহানাব পেছনে ঘুরে গিয়ে একটা হকি স্টিক নিয়ে এলো। এরপর এক পা করে তার দিকে এগোতে লাগলো। কুহু চোখ বড় বড় করে হকি স্টিকটার দিকে তাকালো, পেছোতে লাগলো সে। আহানাব বলে উঠল, কি যেন বলছিলেন? কুহু পুরো রুম জুড়ে ঘুরতে লাগলো। কোনো মতেই দেওয়ালে সাথে পিঠ ঠেকতে দেওয়া যাবে না। আহানাব বিরক্ত হলো বড্ড। পুরো রুম জুড়ে হাঁটছে তারা। আহানাব বলে উঠল, স্টপ। কুহু থামলো। আহানাব বলল, হয় নিজে থেকে ওই ছেলের থেকে দূরে থাকবে, না হয় আমি ব্যবস্থা করে দিব। কেন দূরে থাকবো কেন? আহানাব ওর দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, এত কথা বলো কেন? যা বলেছি তাই করবে, অন্যথায় কবরে পাঠিয়ে দিব। তোমাকে না, যে ছেলের সাথে মিশবে সেই ছেলেকে। কুহু বুঝলো সবটা, কিন্তু এটা কখনো সম্ভব না। কুহু বলল, আপনি যা চাইছেন তা হবার নয়। আর আপনি যে ছেলের কথা বলেছেন, মানে যাকে জড়িয়ে ধরেছি, সে আমার উডবি হয়। আহানাব এক ভ্রু উঁচু করে ঘাড় বাঁকালো। কুহু বলল, তাই আপনি আমার থেকে দূরে থাকবেন। আর ফ্রিতে একটা পরামর্শ দিচ্ছি, আপনি যাকে চান তাকে নয়, যে আপনাকে চায় তাকে আপন করে নিন, সুখী হবেন। কুহু কথাগুলো বলেই চলে যেতে নেয়। আহানাব বলে উঠল, কে আমাকে চাইলো না চাইলো আই ডোন্ট কেয়ার। আমার কাকে চাই সেটাই হচ্ছে ফ্যাক্ট। এখন সে কারো উডবি হোক আর 10 বাচ্চার মাই হোক, আই ডোন্ট কেয়ার। আমার তাকেই লাগবে, দরকার পড়লে ছিনিয়ে নিব। বড় লোকের ছাও না আপনি? ছিনিয়ে নেওয়া ছাড়া আর কি বা করতে পারবেন? এর চেয়ে অন্য দিক দিয়ে রাস্তা মাপুন, আপনার আমার দুজনেরই ভালো হবে এতে।
কুহু দরজা খুলে চলে গেল। আহানাব তার যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, বড্ড ঘাটতেরা মেয়ে। যে জায়গায় আমার জন্য এত মেয়ে পাগল, সেই জায়গায় এই মেয়ে আমাকে এক চুলো পাত্তা দিল না। হাহ, তোমার ওই উডবিকে যদি আমি আমার সম্বন্ধী না বানিয়েছি তাহলে আমার নামও আহনাব না। মনে রাখবেন মিস তিলোত্তমা। তোর ওই পীড়িতের ভাই আস্ত একটা খটাস। ইচ্ছে করছিল দুই গালে ঠাস ঠাস করে দুটো চড় লাগাতে। রোদেলা মুখটা ছোট করে বলে উঠল, তুই আমাকে গালি দে মার, তাও আমার আহানা ভাইকে নিয়ে কিছু বলিস না, কারণ তোকে চাইলেও কিছু বলতে পারবো না আমি। কুহু রোদেলার দিকে অদ্ভুত নয়নে তাকালো। একটা মেয়ে কি করে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে? দিনের পর দিন এত অবহেলা পেলেও ভালোবেসে যাচ্ছে, অথচ অপরপক্ষের কোনো হুঁশ নেই এতে। এতেও মেয়েটা দিব্যি খুশি আছে। নিজের মতো করে কত কিছুই না কল্পনা করে তার সেই শখের পুরুষকে নিয়ে। কুহুকে সবসময় তার কথা বলতেই থাকে, একদিন দেখিস এটা হবে, ওটা হবে, আমরা ওখানে যাব, আরও কত কিছু। রোদেলার এই স্বপ্ন কি আদৌ কোনো দিন সত্যি হবে? কুহু কি তৃতীয় পক্ষ হয়ে গেল তাদের মাঝে? তাদের বন্ধুত্বে যদি ফাটল ধরে? এ কারণে কুহুর ভাবনার মাঝেই রোদেলা বলে উঠল, কি রে, কি ভাবছিস? কুহু ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। কিছু না, তোর গাড়ি এসে গেছে, যা। রোদেলা তাকিয়ে দেখলো যে একটা সাদা রঙের প্রাইভেট কার দাঁড়িয়ে। সে বলে উঠল, আয়, আজ তোকে নামিয়ে দি প্লিজ বেবি, প্রতিদিনই তো মানা করিস, আজকে অন্তত আয় প্লিজ। জানিসই তো এসব গাড়িতে আমি উঠতে পারি না, বমি পায়। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়লো, এরপর বলল, দেখিস তোর এমন একটা ছেলের সাথে বিয়ে হবে যার অনেক প্রাইভেট কার থাকবে। কুহু হো হো করে হেসে উঠল, এরপর কিছু একটা মনে পড়তেই বলল, তোর উনি কেন ডাকলো জিজ্ঞেস করলি না যে? কিছু কিছু ব্যাপার অজানা থাকেই ভালো, এতে হৃদয়ের চালক কম হয়। রোদেলা কথাটা বলে গাড়িতে উঠে পড়ল। গাড়িটা স্টার্ট দিতেই তারা অনেকটা দূরে চলে গেল। রোদেলা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল, বিড়বিড় করে বলল, আহানা ভাই আমার, শুধুই আমার। বলতে কি চাইলো রোদ? বিরক্ত হলো কুহু। ছোট একটা মাথা তার, এত কিছু ভাবতে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আর কিছু না ভেবে সামনের দিকে হাঁটা আরম্ভ করতে নিল। হঠাৎ তখন একটা বাইক এসে থামলো তার সামনে। কুহু তাকিয়ে দেখে আয়ান। আয়ান হেসে বলে উঠল, উঠে বস। কুহু প্রথমে মানা করতে চাইলো, কিন্তু একটু খেয়াল করতেই দেখলো দূরে আহনাফকে দাঁড়িয়ে থাকতে। আর কিছু না ভেবে সে আয়ানের বাইকে উঠে পড়ল। আয়ান এতেই অবাক হয়েছিল অনেক, কিন্তু কুহু তাকে অবাকের শেষ চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়ান হা হয়ে গেল, বাইক স্টার্ট দিতে ভুলে গেল। এদিকে আহনাফ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আরিফ, আদিত্য আর নাতাশা একে অপরের দিকে তাকাচ্ছে একবার, তো কুহুর দিকে তাকাচ্ছে একবার। তারা একসাথে আহনাফের দিকে ঘাড় ঘুরে তাকালো। আহনাফ আরিফের হাতে থাকা হকি স্টিকটা নিয়ে সোজা কুহুর দিকে ছুটে মারল। ওরা মুখে দিয়ে নিজেদের চিৎকার করা আটকালো। এদিকে হকি স্টিকটা গিয়ে সোজা কুহুর মাথায় লাগলো। পেছনে ঘুরে থাকায় কুহু দেখতেই পায়নি যে আহনাফ হকি স্টিক ছুঁড়ে মেরেছে। ধপাস করে বাইক থেকে পড়ে গেল সে। আয়ান এখনো হা হয়ে ভাবছে যে হচ্ছেটা কি। এদিকে কুহু যে পড়ে গেছে তার খেয়ালই নেই। মানুষজনের চেঁচাচিতে তার হুঁশ এলো। মানুষকে এদিকে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো সে। পেছনে তাকাতেই দেখলো কুহু নেই। নিচের দিকে চোখ যেতেই ভরকালো সে। কুহু পড়ল কিভাবে আর কখনই বা পড়ল? সে দ্রুত বেগে নেমে পড়ল বাইক থেকে। সুহাসিনী, এই সুহাসিনী, কি হলো তোর? একটা লোক বলে উঠল, কি হলো আবার? কি একটু আগেই না মেয়েটার মাথায় হকি স্টিক লাগলো? কোন জায়গাতে থাকেন আপনি? পাশে থাকা হকি স্টিকটা এতক্ষণে খেয়াল করলো আয়ান। পেছনে তাকাতেই খেয়াল করলো কিছু ছেলে মেয়েকে দাঁড়িয়ে থাকতে। সবাই মিলে একজনকে চেপে ধরে রেখেছে, যার হাতে আরেকটা হকি স্টিক। আয়ানের দিকে তাকাতেই আয়ান বুঝলো না কিছু। সে আপাতত কুহুর দিকে ফোকাস নিল। মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আয়ান কুহুর ব্যাগ থেকে পানির বোতল বের করলো। ওর চোখে পানি ছেটাতে লাগলো, কিন্তু তাও জ্ঞান ফিরল না তার। আয়ানের ভয় হলো। কুহু, এই কুহু। হঠাৎ সেখানে আহনাফ উপস্থিত হলো। তখন আশেপাশে এত মানুষ দেখে চেঁচিয়ে উঠল সে। হেল্প তো করছেন না, উল্টো ভিড় বাড়াচ্ছেন। নিজেদের কাজ করুন, গিয়ে যান।
একে একে কেটে পড়ল সবাই। আহানাফকে কম বেশি সবাই চিনে। কে বলতে পারে এখন আবার তাদের হকি স্টিক দিয়ে মার না শুরু করে দেয়। তাই কেউ রিস্ক নিল না। তখন রাফি এক বালতি পানি নিয়ে হাজির হলো। আহানাফ কুহুর নিকাবটা উপরে তুলে দিল। আয়ান কপাল কুঁচকালো। আহানাফ রাফির থেকে বালতিটা নিল। এরপর পুরো এক বালতি পানি কুহুর মুখের উপর ঢেলে দিল। আয়ান আটকানোর সময়টাও পেল না। এদিকে কুহু ধরফরিয়ে উঠল। মনে হচ্ছিল যেন তার মুখের উপর দিয়ে সুনামি বয়ে যাচ্ছে। তাকাতেই সে আরেকটা ঝটকা খেল। আহানাফ দাঁড়িয়ে। পরিস্থিতি বুঝতে সময় লাগলো না তার। সে উঠে বসলো। তখনই মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল মৃদু। আয়ান বিচলিত হয়ে বলল, ঠিক আছিস তুই? মাথা ব্যথা করছে? ঘোড়ার ডিমের ভার্সিটি আমার, একটা দিন সুস্থ সবলভাবে বাড়িতে যেতে পারি না। উফ, তুমিও ভার্সিটির একটা ঘোড়ার ডিমের স্টুডেন্ট। এই বাসায় কি খেতে দেয় না? একটা হকি স্টিক মাথায় এসে লাগলে অজ্ঞান হয় কেউ? কুহু তাকালো আহানাফের দিকে। এরপর বলে উঠল, আসেন আপনাকে মেরে দেখাই অজ্ঞান হয় কি করে। হকি স্টিকটা কি আপনি মেরেছিলেন? আহানাফ কিছু বলার আগেই কুহু বলে উঠল, বাসায় যাব ভাইয়া। কুহু উঠতে নিলে আয়ান আর আহানাফ দুজনেই ওকে ধরল। কুহু তা দেখে বলল,